25, 30, 40 বছর ধরে একজন সাংবাদিক তার বেতনটা এই 1 লাখের উপরে উঠলেই এরপরে মালিক মনে করে 1 লাখ টাকা দিয়ে তো আমি 15,000 মানে 6 জনকে চাকরি দিতে পারছি। এর বেতন তো 1 লাখ হয়ে গেছে, তো তাহলে এর বাদ দাও, নতুন 4 জনকে নাও। প্রথম বিষয় হচ্ছে বেতন কাঠামোর বিষয়টি এইভাবে নির্ধারণ করা উচিত না যে সরকারি বেতন কাঠামোর সাথে সমান সমান। তাহলে বাংলাদেশের সকল বেতনই সরকারি বেতন কাঠামোর সাথে সমান সমান করে দেওয়া, যে এই যে সরকারি বেতনের সাথে এক করে দেওয়ার বিষয়টা, তাহলে এটাও করে দেন, সাংবাদিককে সবাই স্যার ডাকবে। যেমন বিসিএস এ চাকরি পেলে সবাই স্যার ডাকে, স্যার না ডাকলে তারা কানে ধরে উদ্বোস করিয়েছেন, এটা আমরা দেখি। আপনি আমাকে শোনার পরে বলেন তুমি যদি এই ব্যবসা করতে চাও তাহলে এইভাবে তোমাকে বেতন দিতে হবে। বাংলাদেশে কেউ তার ন্যায্য বেতন পায় না। টাকা যাবে দেশে সোনালী পের সাথে। গণমাধ্যম সংস্কার কমিশন একটি প্রস্তাবনা রেখেছে, সাংবাদিকদেরকে নবম মজুরি বোর্ডের আওতায় আনতে হবে। তাদের বেতন কাঠামো বিসিএস কর্মকর্তাদের মতো 22,000 টাকা দিয়ে শুরু করতে হবে, 35,000 টাকা প্লাস তার বাড়ি ভাড়া হবে। তো এখন 25, 30, 40 বছর ধরে একজন সাংবাদিক তার বেতনটা এই 1 লাখের উপরে উঠলেই এরপরে মালিক মনে করে 1 লাখ টাকা দিয়ে তো আমি 15,000 মানে 6 জনকে চাকরি দিতে পারছি। এর বেতন তো 1 লাখ হয়ে গেছে, তো তাহলে এর বাদ দাও, নতুন 4 জনকে নাও। তো এই যে বাদ দিয়ে দাও, তো তার যে অভিজ্ঞতা, তার যে দীর্ঘ 30 বছরের একটা অভিজ্ঞতা তৈরি হলো, তো তিনি তো চাকরি হারালেন, তিনি আবার কোথায় গিয়ে কাজটা পাবেন? তো এবং তিনি পেনশন পাবেন কিনা সেটার ব্যাপারে কোনো গ্যারান্টি নাই, এবং তিনি কিভাবে চাকরিচ্যুত হচ্ছেন সেটার ব্যাপারেও কোনো তাকে নোটিশের তোয়াক্কা করছে না। তো তাহলে গণমাধ্যমের পুরো প্রক্রিয়াটার মধ্যেই কোনো আপনার এইচআর ডিপার্টমেন্টের ধারে কাছেও নাই। আপনি যেমনটা বললেন যে চাকরি চুক্তি করেছে চেয়ারম্যান সাহেব সাইন দিয়ে, তো এখন তাকে তো একটা নোটিশ দিতে হবে, এবং তিনি অবসরে যদি তাকে নেওয়া হয় সেখানেও তো 3 মাসের অন্তত বেতন দেওয়ার ব্যাপারটা থাকে, যে তাৎক্ষণিকভাবে লঘুদণ্ড হয়ে গেল বা গুরুদণ্ড হয়ে গেল। তো এই যে প্রক্রিয়াগুলো কি সংস্কার কাঠামোতে আপনি মনে করেন এইগুলি যুক্ত হওয়া প্রয়োজন? প্রথম বিষয় হচ্ছে বেতন কাঠামোর বিষয়টি এইভাবে নির্ধারণ করা উচিত না যে সরকারি বেতন কাঠামোর সাথে সমান সমান। তাহলে বাংলাদেশের সকল বেতনই সরকারি বেতন কাঠামোর সাথে সমান সমান করে দেওয়া উচিত। ব্যাংকের বেতন কাঠামো আলাদা কেন? ব্যাংকের অবসর গ্রহণের বয়স আলাদা কেন? এটা তো আসলে আপনি প্রশ্ন করতে পারেন। বিশ্ববিদ্যালয়ের অবসর গ্রহণের বিষয়টি আলাদা কেন? এবং একইভাবে আমি মনে করি যে সাংবাদিকদেরও অবসর গ্রহণের বয়স, তাদের বেতন কাঠামো এটা আলাদা হবে, কারণ সাংবাদিকরা একটি ঝুঁকিপূর্ণ কাজ করে। পৃথিবীতে যে কয়েকটি পেশা ঝুঁকিপূর্ণ তার মধ্যে একটি হচ্ছে চিকিৎসক, একটি হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ, এবং সাংবাদিকদেরকে বিভিন্ন সময়ে তাদেরকে আহত নিহত হতে হয়। সারা দুনিয়াতে সাংবাদিকরা যুদ্ধ কাভার করেন, জলোচ্ছ্বাস কাভার করেন। সাংবাদিকরা যখন সবাই উপকূল ত্যাগ করছেন, তিনি উপকূলে দাঁড়িয়ে বলতে থাকেন আমার পেছনে দেখতে পাচ্ছেন সিডর আসছে। এটা তার দায়িত্বের অংশ, এবং তখন তার পরিবার পরিজন উৎকণ্ঠার সঙ্গে থাকে যে এই সাংবাদিক বাড়িতে ফিরবে কিনা। এই ঝুঁকি ভাতা কোথায় সাংবাদিকের কোনো ঝুঁকি ভাতা নেই। সাংবাদিক যখন চলে যান যুদ্ধে, সেই যুদ্ধের জন্য আলাদা ঝুঁকি ভাতা কোথায়? সাংবাদিকের ইন্স্যুরেন্স কোথায়? সাংবাদিকের লাইফ ইন্স্যুরেন্স কোথায়? সাংবাদিকের নিহত হলে, আহত হলে তার যে ক্ষতিপূরণ পাওয়ার প্রক্রিয়া, সেটা কোথায় বলা আছে? আমি মনে করি যে এই যে সরকারি বেতনের সাথে এক করে দেওয়ার বিষয়টা, তাহলে এটাও করে দেন, সাংবাদিককে সবাই স্যার ডাকবে। যেমন বিসিএস এ চাকরি পেলে সবাই স্যার ডাকে, স্যার না ডাকলে তারা কানে ধরে উদ্বোস করিয়েছেন, এটা আমরা দেখেছি। তাহলে সাংবাদিকদেরকে আমরা দেখেছি যে এখন আর স্যার ডাকা বাধ্যতামূলক না, এটা রহিত হয়েছে হয় নাই। আপনি অফিসে গেলে টের পাবেন। স্যার না ডাইকে দেখেন না আপনি কি হয়, আপনি গিয়ে দেখেন স্যার না বললে কি হয়। কিন্তু তাহলে সাংবাদিকদেরকেও স্যার বলবে, সাংবাদিকরাও কেউ স্যার না বললে কানে ধরে উদ্বোস করাতে পারবে। এই যে বেতনের সময় সরকারি কাঠামো চলে যাওয়া, আমি মনে করি যে প্রত্যেক পেশার বেতন কাঠামো, বিচারক এবং সাংবাদিক তাদের বেতনটা একটা নির্দিষ্ট মানদণ্ডে না থাকলে তাকে তো সে নির্মোহভাবে কাজ করতে বাধাগ্রস্ত। না, বেতন না, নির্মোহ হওয়ার জন্য বেতন বিষয় না, নির্মোহ হওয়ার জন্য চরিত্র বিষয়। কিন্তু বেতন হচ্ছে তার টিকে থাকার জন্য এবং তাকে স্বাধীনভাবে কাজ করলে তার পরিবার পরিজনকে সিকিউরিটি দেওয়ার একটা বিষয়। একজন সাংবাদিক কম বেতন পেয়েও নির্মোহ হইতে পারে, এটা তার চারিত্রিক। না, ঢাকা শহরে কিন্তু আপনি টাকা দিয়ে না, আমি আপনার সাথে একমত না।
ঢাকা শহরে সাংবাদিককে থাকতে এমন কোনো কথা নাই, কিন্তু তাকে সাভারে হইলেও একটা থাকার ব্যবস্থা করে দিতে হবে যেখান থেকে সে ঢাকা শহরে এসে কাজ করতে পারবে। প্রবলেমটা হচ্ছে সাংবাদিকের বেতন এবং কাঠামোর মধ্যে প্রথমত তার জব সিকিউরিটি নাই, যে কোনো সময় তার চাকরি চলে যেতে পারে। দুই হচ্ছে তার লাইফের সিকিউরিটি নাই, যে কোনো সময় রাস্তায় যে কেউ তাকে প্রহার করতে পারে। তৃতীয় হচ্ছে সাংবাদিক যে বেতনটা পান সেই বেতনটা তিনি আজকের যে কাঠামো সেই কাঠামো ব্যবহার করে একটা ডিসেন্ট লাইফ লিড করতে পারেন সেই ব্যবস্থার মধ্যেও থাকে না। সাংবাদিকরা কিন্তু অনেক সময় অ্যাক্টিভিস্ট, আমরা দেখেছি সাংবাদিকরা অনেকেই আছেন, মুন্নির মতো সাংবাদিক যারা বা আমাদের সময় যারা আমাদের বন্ধুরা সাংবাদিকতায় এসেছিলেন তারা ছোট ছোট সংবাদপত্রে কাজ করতেন। আমার মনে আছে ছোট ছোট চটি সংবাদপত্র, মানে একেবারে 8 পাতা 10 পাতা 16 পাতার সংবাদপত্র, তারপরে হচ্ছে 32 পাতার সংবাদপত্র, জায়গা দিনের মতো উপরে নিচে নিউজ প্রিন্ট, এরকম অনেক পত্রিকা তখন বের হয়েছিল, হারিয়ে যেত আবার বের হতো। তারা কাজ করতেন, কাজ শিখতেন। এখন যে আনিসুল হক এত বড় লেখক, তিনি একটা সংবাদপত্রের অফিসের সাথে একটা রুমের মধ্যে ঘুমিয়েছেন, যে কিনা ডেডিকেটেড সে এরকম অনেক কিছু করবে, কিন্তু আমি আশা করতে পারি না যে সকল সাংবাদিক এটা করবে। ফলে একটা ডিসেন্ট বেতন ভাতা তৈরি করতে হবে। আর বিচারকদের তো অনেক সুবিধা দেয়, বিচারকদেরকে তো বেতন ভাতা ন্যূনতম ডিসেন্ট বেতন ভাতা আপনি যদি এইচআরে পড়াশোনা না, আপনি যদি না আসেন তানভীর, আপনি তানভীর এখন আপনি যেভাবে প্রশ্ন করছেন এটা অনেকটা আপনি আবেগ থেকে প্রশ্ন করছেন। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, যেহেতু আমি একটা গণমাধ্যম প্রায় 5 বছর সিও এবং শেয়ার হোল্ডার হিসেবে পরিচালনা করছি, আমি আপনাকে বলি নিয়মটা, আমি থামেন না, আপনি থামেন না, আপনি এখন উপদেষ্টা হয়ে যাচ্ছেন। তুষার ভাই প্লিজ, আপনি এখন উপদেষ্টা হয়ে যাচ্ছেন না, আমারে বলতে দেন, বলার পরে থামেন। আপনি উপদেষ্টার মতো আচরণ করতেছেন না। আপনি সিও একটা টেলিভিশন, আমি বলি, আপনি শোনার পরে বলেন, শোনার পরে বলেন। বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগ, আপনি আমাকে শোনার পরে বলেন, শোনার পরে বলেন, আপনি শোনার পরে বলেন। আপনার কি মনে হয় যে 7 বছর পড়াশোনা করে ডাক্তার হওয়ার পরে 18,000 টাকা বেতনে সে ঢাকা শহরে চাকরি করতে পারে? বাংলাদেশে কোনো চাকরিরই, বেসরকারি চাকরিরই প্রকৃত অর্থে ব্যাংক এবং কিছু কর্পোরেট প্রতিষ্ঠান ছাড়া আর কোনো চাকরির কোনো বেতন ভাতার স্ট্রাকচার নাই। সরকার এটা করেননি, সরকার এটা ছেড়ে দিয়েছেন বাজারের উপরে। ফলে বেতন ভাতা নির্ধারণের সময় একটা সূত্র দিয়ে দেওয়া উচিত সব প্রতিষ্ঠানকে, যে সে কিভাবে তার প্রতিষ্ঠানের বেতন নির্ধারণ করবে। সেখানে ন্যূনতম এবং উচ্চতম বেতন যেমন বলা থাকবে, তেমনি এটাও বলা থাকবে যে তাকে মুদ্রাস্ফীতি কাউন্ট করতে হবে, তাকে ঢাকা শহরে অন্তত 3 রুমের একটি বাসার ভাড়া কাউন্ট করতে হবে, এবং বলে দিতে হবে যে কোন এলাকার বাসার ভাড়াকে আপনি স্ট্যান্ডার্ড হিসেবে নেবেন। নিশ্চয়ই আপনি মেফেয়ারের বাসা ভাড়াকে লন্ডনের বাসা ভাড়ার স্ট্যান্ডার্ড মনে করেন না, তাই না? কিন্তু লন্ডনে এমন জায়গা আছে যেখানে মধ্যবিত্তরা থাকে। ফলে দেয়ার আর ফর্মুলা, যে ফর্মুলার মধ্যে দিয়ে আমাদেরকে এটা মালিকদের হাতে দিয়ে দিতে হবে যে তুমি যদি এই ব্যবসা করতে চাও তাহলে এইভাবে তোমাকে বেতন দিতে হবে। তখন দেখা যাবে যে সাংবাদিকের ন্যূনতম বেতন যেমন ঠিক থাকবে, সাংবাদিকের ইনক্রিমেন্ট ঠিক থাকবে, এবং শুধু সাংবাদিক না, এটা ডাক্তারেরও থাকবে, এটা প্রকৌশলীরও থাকবে। আপনি জানেন আমি প্রকৌশলী পেয়েছি 15,000 টাকা বেতনে ফ্লাইওভারে চাকরি করতো। ফ্লাইওভার নির্মাণ হয়েছে যে না, আমি নাম বলে দিই, তমা কনস্ট্রাকশন। তমা কনস্ট্রাকশন এই ছেলেটাকে চাকরি দিয়েছিল 15,000 টাকা বেতন, একটা প্রকৌশলী, বুয়েট থেকে পাশ করা। কার বেতন বাংলাদেশে ঠিক মতো পায় না? এর কারণ হচ্ছে সিস্টেম এই জায়গাটিকে দিয়ে নজর দেয় না। এটা শুধু সাংবাদিক বলে না, কিন্তু বাংলাদেশে কেউ তার ন্যায্য বেতন পায় না। বেতন কে বেশি পায় জানেন? ব্যাংকে। কেন? কারণ ব্যাংকে বড় লোকরা টাকা তোলে, টাকা নেয়, টাকা দেয়, এবং ব্যাংকে তাদেরকে স্যুট টাই পরে বসে থাকতে বলে, এই জন্য ব্যাংকে বেতন বেশি দেয়। তারপরে আর কোথায় বেতন বেশি দেয় আমি আপনাকে বলে দিই। আর বেতন বেশি দেয় হচ্ছে গ্রামীণ ফোন, বাংলা লিংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ইউনিলিভার, এইরকম প্রতিষ্ঠানগুলিতে তারা বেশি বেতন দেয়। কেন? কারণ এগুলোর মধ্যে বিদেশিরা আছে। তারা যে বিদেশ থেকে এই সূত্র শিখে এসেছে, তারা জানে যে কর্মীকে শুধু চাকরি দিলে হয় না, রিটেইনারশিপ বলে একটা কথা আছে, কর্মীকে রিটেনশন করতে হয়, কর্মীকে রাখতে হয় আপনার এখানে। এবং এই কারণে তারাও কিন্তু হ্যান্ডশেক করে। অতিরিক্ত বেতন বেড়ে গেলে তাকে কিন্তু বলে যে আমি আর তোমাকে রাখতে পারছি না, কিন্তু চুক্তি অনুযায়ী 3 বছর 5 বছরের বেতন পর্যন্ত তারা কম্পেনসেশন হিসেবে দিয়ে দেয়, যে তোমাকে যেহেতু আমরা 5 বছর বাকি থাকতেই তোমার চাকরির আমরা তোমাকে ছেড়ে দিচ্ছি, তাহলে এই 5 বছরের একটা নির্দিষ্ট কম্পেনসেশন তুমি পাবে। দেয়ার আর কম্পেনসেশন ক্লজ। আমাদের এখানে কোন চাকরিতে কম্পেনসেশন ক্লজ আছে? এই সরকার এসে নিয়ম করেছেন, নিয়ম করার চেষ্টা করছেন, করেন নাই। 8 দিনের মধ্যে সরকারি চাকরিজীবী চাকরি খেয়ে দেওয়া। এটা তো সম্পূর্ণভাবে সরকারি চাকরি বিধির লঙ্ঘন।
8 দিনের মধ্যে উনি চাকরি খেয়ে ফেলতে পারবেন, পত্রিকাতে রিপোর্ট এসেছে, আমি সেইটার থেকে কথা বলছি। তাহলে আপনি চিন্তা করেন যে কোন মানসিকতা থেকে এই নতুন সরকার এসে কাজ করছেন, তারা সরকারি চাকরির যে চাকরি নিরাপত্তা সেইটা পর্যন্ত 8 দিনের মাথায় নিয়ে আসার জায়গায় এসেছেন, 8 দিনের মধ্যে আপনার চাকরি খেয়ে ফেলতে পারবেন। ধন্যবাদ। আমি মুন্নিশা আপনার কাছে ফিরতে চাই। তুষার ভাই বেতন কাঠামোর সাথে দ্বিমত পোষণ করেছেন, তিনি ভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা না, আমি দ্বিমত পোষণ করি না। আমি বলেছি বেতন নির্ধারণ করার সূত্র আছে এবং সেই সূত্রের ভিত্তিতে বেতন নির্ধারণ করতে হয়। আমাদের এখানে তারা কেউ সূত্রের ভিত্তিতে বেতন নির্ধারণ করেন না। একটা বেস বেতন ঠিক করতে হয়, এইটা আমার বেস বেতন, এবং সেই বেস বেতনের সঙ্গে আপনার অভিজ্ঞতা। আমার খুব ভালো লাগছে তুষারের কথাগুলো শুনতে। মানে অবশ্যই উনি তো ওনাকে দিয়ে আপনি আরো 3 ঘন্টা কথা বলাতে পারবেন। হ্যাঁ, অনেক মানে স্বপ্ন লাগছিল যে এটা করতে হবে, ওইটা করতে হবে। এগুলো আমরা তার আমরা কাছে চাই যখন তুষার। আমরা যখন এই অনুষ্ঠানটা যদি বলেন যে আমি তো একটি প্রতিষ্ঠানে 22 বছর কাজ করে আমার চাকরি ছাড়তে হয়েছে এবং আমি কিন্তু শেষের মাসের বেতনটিও, মানে আমি ধরেন 23 তারিখে আমি চাকরি রিজাইন করেছি, আমি কিন্তু ওই 23 দিনের বেতন পাইনি। ইভেন আমি তার আগেও আগে 2-1 সপ্তাহ ওটা ছুটি, আমার যে ন্যায্য ছুটি বাকি ছিল, সেই ছুটিটার এগেনস্টেও যে আমার স্যালারি হওয়ার কথা সেটা হয়নি।